সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় জোট, ভোট এবং জরিপের রাজনীতি। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন। পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন হাসনাত কাইয়ুম, সভাপতি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। আপনাকে স্বাগত। আছেন মুস্তফা ফিরোজ, সিনিয়র সাংবাদিক। স্বাগত এই আয়োজনে। মূল আলোচনায় একটু যাই, জোট, ভোট ও জরিপের রাজনীতি। যেহেতু জোট নিয়ে একটু কথা শুরু করতে চাই, জনাব হাসনাত কাইয়ুম, আপনারা নতুন জোটের ঘোষণা দিয়েছেন গতকাল, এনসিপি আছে আপনাদের সঙ্গে। সেই জোট নিয়ে যদি একটু কথা বলতে চাই, যে নির্বাচন একেবারে নাকের ডগায় বলতে গেলে, ডিসেম্বর শেষ হলে হাতে 2 মাসও সময় আমরা সেভাবে পাচ্ছি না। এই জোট নিয়ে নিশ্চয়ই অনেক আগে থেকে আপনাদের মধ্যে আলোচনা হচ্ছিল। কেন এতদিন পর, 15 মাস পর কেন এতটা সময় কেন নিলেন? না, আলোচনা হচ্ছিল। ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচককে। আলোচনা হচ্ছিল, কিন্তু 15 মাস ধরে আলোচনা হয়নি। আচ্ছা। আলোচনাটা গত বেশ কিছুদিন ধরে, মানে 1-2 মাস আগে থেকে আলোচনা হচ্ছে। আচ্ছা। আলোচনার মধ্যে যেগুলি থাকে, যে আসলে একটা সহজ ব্যাপার হয়, যদি আপনি একটা নির্বাচনী জোট করেন, তাহলে নির্বাচনকে সামনে রেখে অনেকগুলো জোট তো আছে, আসলে এক্সিস্ট করে। আপনি বিএনপির সাথে একভাবে জোট না করে সমঝোতা করছে, ধর্মীয় রাজনৈতিক দলগুলি এক রকমের জোট করছে এবং তাদের সাথে কারো কারো সমঝোতা হচ্ছে। কিন্তু যদি আপনি এইটাকে একটা রাজনৈতিক জোটের রূপ দিতে চান, তাহলে আসলে রাজনৈতিক দলগুলির মধ্যে যত মত এবং পথ থাকে, সেগুলির মধ্যে আসলে কমন জায়গাটা বের করা এবং এটাকে আবার একটা সময় পর্যন্ত, একটা নির্দিষ্ট বাস্তবতা পর্যন্ত টেনে নেওয়া যাবে কি না, গেলে আসলে এটার লাভ কতটা, না যায় যদি তাইলে ক্ষতি কতটা, এরকম অনেকগুলো হিসাব করতে হয় আর কি। রাজনীতিবিদদের তো এটা করতেই হয়। তো সেই সব করতে যে আসলে যেটা হয়েছে, অ্যাডজাস্ট করতে গিয়ে যেটা হয়েছে, যে অনেক বেশি দেরি হয়েছে। আমি আর একটু যুক্ত করি, গণতান্ত্রিক সংস্কার জোট। নাহিদ ইসলাম বলেছেন শুধু নির্বাচনী জোট নয়, এটি একটি রাজনৈতিক জোট, এবং এই জোট মূলত জাতীয় মর্যাদা এবং অর্থনৈতিক মুক্তির প্রশ্নকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়েছে। অর্থাৎ আপনাদের কথার প্রেক্ষিতে বা নাহিদ ইসলামের কথার প্রেক্ষিতে আমরা যতটুকু জেনেছি, বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে নির্বাচন পরবর্তী সময়ে আপনারা আসলে বাংলাদেশকে নিয়ে যে ধরনের কাজ করতে চান, সেটা নিয়ে যদি একটু ছোট করে বিশ্লেষণ করেন। খুব সংক্ষেপে যদি বলি, তাহলে এটা হচ্ছে যে জোটকে নিয়ে আমরা নির্বাচনের পরে যেতে চাই, মানে এখন বাধ্য হয়ে। এটা আগেই হওয়া উচিত ছিল, যে বাংলাদেশের অভ্যুত্থানের পরে এইখানকার মানুষের যে অন্তত দুইটা একটা জায়গা তো খুব উচ্চারিত ছিল, যে একটা সংস্কার, প্রশাসনিক সংস্কার বা রাজনৈতিক সংস্কার বা সামগ্রিকভাবে সাংবিধানিক সংস্কারের জায়গাটা আলোচনার মধ্যে ছিলই। আরেকটা জায়গা যেটা আসলে উচ্চারিত ছিল না, কিন্তু অন্যভাবে উচ্চারিত ছিল, বৈষম্য বিরোধিতা। বৈষম্যের জায়গাটা যখন আসে, তখন অর্থনৈতিক মুক্তি এবং অন্যান্য জায়গাটা আসলে থাকে। তার মানে এই অভ্যুত্থানের আমরা যদি দুইটা জায়গা দেখি, যেটা ও বলছে, একটা হচ্ছে রাজনৈতিক মর্যাদা কিংবা মানুষের সামাজিক মর্যাদা, এই একটা জায়গা, মানবিক মর্যাদা, এটা প্রতিষ্ঠা করার জন্যই আসলে অভ্যুত্থান। আর এটার কারণ হচ্ছে যে এর ভিতর দিয়ে মানুষ যে বৈষম্যের শিকার হয়, সেটা থেকে আসলে মুক্তির জন্য এই অভ্যুত্থানে একেবারে এই দুইটা কাজ এটা করা হয়েছিল। এবং বলা হয়েছিল যে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, এটা এমনভাবে করা হবে যাতে ভবিষ্যতে ক্ষমতায় এসে কেউ এটাকে আসলে খর্ব করতে না পারে। আমরা গত 15 মাসে এটা আসলে নিশ্চিত করতে পারি নাই বলে, এবং নিশ্চিত করতে পারি নাই শুধু এরকম না, মনে হচ্ছে যে সংস্কারের আলোচনাটা এই নির্বাচনের আলাপ থেকে নাই হয়ে যাচ্ছে। এই নির্বাচনটা স্রেফ একটা ক্ষমতা বদলের নির্বাচন। মানে আওয়ামী লীগ সরকার আর এই বিএনপি সরকার গঠন করবে, নাকি জামাত সরকার গঠন করবে, এরকম একটা সরকার গঠনের নির্বাচনে, স্রেফ একটা সরকার গঠনের নির্বাচনে এটা পর্যবসিত হতে যাচ্ছে। কিন্তু এইরকম নির্বাচনগুলি এই শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের নির্বাচন হয় না। 52 আন্দোলনের পরে 54 যে নির্বাচন হয়েছে, সেখানে যে যুক্ত ফ্রন্ট আসছিল, এটা শুধু ক্ষমতা বদলের জন্য না। 69-এর অভ্যুত্থানের পরে 70 সালের যে নির্বাচন হয়েছে, সেটা কেবলমাত্র ক্ষমতা বদলের জন্য না, একটা রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের জন্য। এমনকি 90-এর পরে 91-এ যে নির্বাচন হয়েছে, সেটাও কেবলমাত্র আসলে ক্ষমতা বদলের জন্য না, সামরিক শাসন থেকে একটা গণতন্ত্র উত্তরণের জন্য, তখনকার বুঝ অনুযায়ী। এবং আরও পেছনে গেলে আপনি 46-এর নির্বাচন কীভাবে দেখবেন, যেটা পাকিস্তান প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত ছিল। তার মানে এইগুলি হচ্ছে আসলে একটা রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের যে নির্বাচন। 24-এর নির্বাচনটা এটা হওয়ার কথা ছিল, যে 24-এর নির্বাচন হচ্ছে
আর এই 26-এর নির্বাচন হচ্ছে 24-এর অভ্যুত্থানকে আসলে লিগ্যালাইজ করা কিংবা এই আকাঙ্ক্ষাগুলিকে বাস্তবায়ন করার একটা পদ্ধতি হিসাবে এই নির্বাচনটা কাজে লাগার কথা ছিল। এইটা পরিস্থিতি এমন হয়েছে যেটা আসলে ছাত্রদের ভুল বলেন, আমাদের অদক্ষতা বলেন, সব মিলে আসলে এটা আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছিল। এই নির্বাচনের আগে এই জন্যে তড়িঘড়ি করে আমরা এই এজেন্ডা বাংলাদেশের মানুষের কাছ থেকে যাতে কেড়ে নেওয়া না যায়, কেবলমাত্র একটা ক্ষমতা বদলের নির্বাচনে যাতে এই নির্বাচনকে পর্যবেসিত করা না যায়, সেই লক্ষ্য থেকে আসলে এই নির্বাচনের আগে জোট। কিন্তু এটা লক্ষ্য হচ্ছে একেবারেই অভ্যুত্থানের যে অঙ্গীকার সেটা বাস্তবায়ন করা। আমরা 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 আসলে প্রচলিত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে অনেক ধরনের প্রতিশ্রুতি শুনি, বিশেষ করে যখন নির্বাচন সামনে আসে তখন আরো ভালো ভালো কথা শুনি। আমি এটা একটু জানতে চাইবো যে প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আছে সেখান থেকে আপনারা কেন আলাদা? জনগণের কাছে সেই বার্তাটা কিভাবে দেবেন যে আমরা এই জন্য আলাদা? আলাদা করে দেওয়ার কোনো সুযোগ নাই। এটা তো রাজনীতি একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার, পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয় এবং এইটাও একটা পরীক্ষা যে আমরা ধরেন মানে আমার কথা বাদ দেন, যদি এনসিপি বিএনপির সাথে আসলে জোট করে সে পাওয়ারে যাইতে চাইতো, নিশ্চয়ই সে কিছু না কিছু একটা অংশ পাওয়ার শেয়ার করতে পারতো, কিংবা সে জামাত ইসলামের সাথে গেলেও পাওয়ার শেয়ারিং এর একটা জায়গার মধ্যে সে যেতে পারতো। তো এই যে দুইটা জায়গাকে বাদ দিয়ে সে জনগণের কাছে তার যে কমিটমেন্ট, এই কমিটমেন্টটা রক্ষা করার জন্য তার যে রাজনৈতিক ঝুঁকিটা নিচ্ছে, সে এই ঝুঁকি নেওয়ার ভেতর দিয়ে সে আসলে প্রমাণ করবে ভবিষ্যৎ মানুষের কাছে যে আসলে কেবলমাত্র ক্ষমতার জন্যে, কেবলমাত্র আসলে সুবিধার জন্যে এই রাজনীতিটা না, নতুন রাজনীতি হচ্ছে একেবারেই জনগণের অধিকার এবং জনগণের মর্যাদা প্রতিষ্ঠার ব্যাপার। এটা একদিনেও হবে না। এই পরীক্ষার ভেতর দিয়ে তাদের আসলে শক্তিমত্তা এবং তাদের এই অবস্থানটা মানুষ যদি গ্রহণ করে রাজনীতিটা, তাহলেই নতুন পথে আসলে যাবে। আর একটু ছোট করে জানতে চাইবো, এনসিপির সঙ্গে এর আগে আমরা জামাতের শুরুতে জানতাম যে জামাতের সাথে হয়তো বা তাদের একটা জোট হতে পারে, এরপর বিএনপির সাথে আমরা নানা ধরনের বিষয় আসলে দেখেছি, নিজেদের দলের মধ্য থেকে অনেকেই অনেক ধরনের কথা বলেছে, আসন ভাগাভাগির কথা বলেছে। এরপরে আমরা গণ অধিকার পরিষদের সাথে যখন তারা কথা বলছিল, তারা বলছিল যে আদর্শিক জায়গা থেকে যাদের সাথে আমাদের মিল থাকবে আমরা তাদের সঙ্গে জোটে যাব। গণ অধিকার পরিষদকে আমরা আর দেখছি না। এখানে কি আদর্শিক জায়গা থেকে কিছুটা বিচ্যুত হয়ে গেছে এরকম কোনো না, কিছু গণ ঘটছে অধিকার নাকি পরিষদ negotiation? এখনো পর্যন্ত আজকে পর্যন্ত আলোচনার মধ্যে আছে। তাদের দিক থেকে যেটা চাওয়া এটা হচ্ছে যে একেবারে একটা দলে মার্চ করা, মানে এটা এরকম না যে একটা জোট হবে। গণ অধিকার পরিষদ চায় যে তারা ঝুঁকি নিতে রাজি আছে যদি এটা আসলে একটা বড় পার্টিতে রূপান্তরিত হয়। কিন্তু শুধুমাত্র একটা জোট হইলে তারা বিএনপির সাথে যে সমস্ত আলোচনায় আছে কিংবা জামাতের সাথে যে আলোচনায় আছে সেই পথটা ছেড়ে এসে একটা নতুন জোট করাটাকে তাদের জায়গা থেকে তারা আসলে কি বলে বুদ্ধিমানের কাজ মনে করে না। তারা মনে করে যদি একটা নতুন রাজনীতির জন্য সবাই মিলে একটা দল করে তাহলে সেখানে তারা আসতে চায়। এখন এগুলি নিয়ে এখনো পর্যন্ত কথাবার্তা চলছে, কিন্তু এই জোটটাকে আমরা মনে করি যে দুইটা জিনিস হওয়া উচিত। মানে আপনি যেটা বলছিলেন যে একদমই তাড়াহুড়া করে একদিন জামাতের কাছে চলে যাওয়া, একদিন বিএনপির কাছে চলে যাওয়া, একদিন আদর্শের কাছে চলে যাওয়া, এই জিনিসগুলি ওদের বয়সের কারণে ওরা যেরকম ধরেন পারে, আমাদের মতো যাদের একটা একটা জার্নি আমাদের আছে, আমরা যারা সারা জীবন রাজনীতি করছি, একটা পথে চেষ্টা করছি, আমরা তো কালকে ইচ্ছে করলে পারবো কালকে ইচ্ছে করে যাবেন। আমরা এই জন্য বলছি যে একটু সময় নিতে চাই আমরা। মুস্তাফিজ দীপু ভাই, আপনার কাছে আসি। জোট নিয়ে কথা বলছি এবং একই সাথে আমরা যখন এনসিপি এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের জোটের কথা বলছি, তখন আবার অন্যদিকে দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির দুইটা অংশ মিলে তারা একটা জোট ঘোষণা করেছে, প্রায় 18টা দল সেখানে আছে। এবার নির্বাচনের সব থেকে বেশি নজরে এটাই কাটছে যে সবাই জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চাচ্ছে। এটার কারণটা কি আপনি কি দেখতে পাচ্ছেন যে সেখানে মানে কি বিশেষ কারণে সবাই জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চাচ্ছে, এককভাবে নয়? ঝুঁকি কম থাকে কিনা এখানে? এটা আসলে শক্তি বাড়ানো, এটা যেহেতু নির্বাচন একটা ক্ষমতার একটা বিষয় আছে, সুতরাং বড় রাজনৈতিক দলগুলো শক্তি বাড়াচ্ছে যাতে তার আসন প্রাপ্তির সংখ্যাটা বাড়ে এবং ক্ষমতায় যাওয়াটা নিশ্চিত হয়। সেই জন্য প্রথমেই আমরা দেখলাম জামাতে ইসলামী একটা 8 দলীয় জোট, সেটা প্রথমে আন্দোলন, এখন তো বোঝা যাচ্ছে যে এটা নির্বাচনী জোটের দিকেই তারা টার্ন করছে। বিএনপি সমমনাদেরকে নিয়ে আসছে, কিন্তু এখনও বিএনপি কিন্তু জোটের ফর্মে এখনও আগায়নি। তারা বলছে যে তারা জাতীয় সরকার করবে, কিন্তু একই সঙ্গে তারা আবার শরিকদের জন্য আসনও রেখেছে। এখন বিএনপির নেতৃত্বে কি জোট হবে নাকি একটা সমমনাদের একটা সমঝোতার ভিত্তিতে নির্বাচন হবে, এটা এখনও পরিষ্কার না। কিন্তু মানে জামাত যেটা করছে, বিএনপি সেই কাজটাই করছে যে তাদের শক্তিটা বাড়াচ্ছে। আজকেই দেখলাম যে একটা রাজনৈতিক দল এলডিপি তার
অস্তিত্ব বিলুপ্ত করে দিয়ে বিএনপির সঙ্গে তারা মার্চ করছে এবং সেই দলের প্রধান ধানের শীষ বিএনপিতে প্রতীক যুক্ত নিয়েই হবে। আসবে। কারণ ধানের শীষ প্রতীকটা এখন গুরুত্বপূর্ণ এই কারণে যে এলডিপির যে মার্কা, ওই মার্কা নিয়ে সে তার নির্বাচনে সে টিকতে পারবে না। সেই কারণে সে সহজ পথটা বেছে নিছে, ধানের শীষও নিল, দলটাও মার্চ করলো। অবশ্য এই যে যার কথা বলছি তিনি অনেক আগে থেকে তার ব্যাকগ্রাউন্ডটাই বিএনপি, সুতরাং আসলে বিএনপি থেকে আলাদা কোনো রাজনীতি তিনি করেন না। এরকম 12 দলীয় জোটের বেশ আরও কয়েকটা দল আছে যে তারা একই মনা, সুতরাং তারা এক দল হয়ে যাওয়াটাই মানে সমীচীন। যেমন ভাইদের যেই দলটা, সেই দলের এনসিপির টার্নিং পয়েন্টগুলো বোঝা যাচ্ছিল না, কখন কোন দিকে ঘূর্ণির মতন, কখন কি বিএনপির দিকে যাচ্ছে, কখন জামাতের দিকে যাচ্ছে, বোঝাই যাচ্ছিল না। এখন তারা একটা শেপ নিয়েছে যে অন্তত তারা একটা দুইটা অভিজ্ঞ রাজনীতিক দল বা ব্যক্তি আমি বলবো, যে তাদের সাথে নিয়ে যখন রাজনীতি করছে তখন তারা বোঝা যাচ্ছে যে এখন তারা ম্যাচুরিটিটা শো করছে, যে তারা যদি কারোর সাথে জোটও করে, জোট নিয়েই হয়তো তারা ভোট করবে, কিন্তু যদি নাও হয় তাহলে তারা ওই যে লম্বা দীর্ঘমেয়াদী রাজনীতির কথাটা চিন্তা করতেছে। আমরা কেউ দীর্ঘমেয়াদী রাজনীতির কথা চিন্তা করি না। এখন বলতে পারেন যে তাহলে এই সংস্কার, এই আলোচনাগুলো আরও কি লম্বা সময় চলা উচিত ছিল কিনা। এই ক্ষেত্রে আমি বলি যে আগে আপনাকে নির্বাচিত একটা সরকার, যেভাবে হোক না কেন, আপনি ক্ষমতার একটা পরিবর্তন দরকার। এই অনির্বাচিত অবস্থায় থেকে গোল টেবিলে বসে লম্বা আলোচনা করাটা অনেক বিপজ্জনক, কারণ যে অবস্থায় একটা পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটার যদি একটা শাসনতান্ত্রিক ভিত্তিটা দ্রুত না দেওয়া যায়, তাহলে অনেকগুলো অপশক্তি এখানে পেয়ে বসতে পারে এবং একটা বিপদ ঘটাতে পারে। সুতরাং এই আলোচনাটা, যেই সংস্কারের এই আলোচনাটা, এটা রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে যদি হয় তাহলে এটা আরও দ্রুত বেগে এটা মানে সম্পাদিত হবে। কারণ আলটিমেটলি তো আপনার নির্বাচনে যাইতে হবে, নির্বাচনে যাওয়ার মধ্য দিয়ে নির্বাচিত যেই সরকার হবে, সেই সরকার আভ্যন্তরীণভাবে পার্লামেন্টের ভেতরে এবং বাইরে সবার সাথে নিয়ে যদি আলোচনাটা চালাইতে পারে, যেই আলোচনাটা আমরা 8 মাস ধরে দেখলাম, তাহলে একটা গুণগত পরিবর্তন হবে। নতুবা যেটা হবে, ওই আওয়ামী লীগের বদলে বিএনপি, বিএনপির বদলে আওয়ামী লীগ, ওই ক্ষমতার শুধু পালাবদল ঘটবে, জনগণের আকাঙ্ক্ষা, কিন্তু জনগণের আকাঙ্ক্ষা সেটি পূরণ হবে না। আমি একটু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। একেবারে ধোঁয়াশার মধ্যে সবাই আছে, গণমাধ্যম থেকে শুরু করে সকলে একটা ধোঁয়াশার মধ্যে আছে, সেটা নিয়ে নানান প্রশ্ন সামনে আসছে। একটু আলোচনা আসলে করতেই হয়। আগামীকাল যে অ্যাম্বুলেন্সটা আসার কথা ছিল সেটিও আগামীকাল আসছে না, নানান ধরনের জটিলতা আমরা দেখতে পাচ্ছি। চিকিৎসা কেন্দ্রিক নাকি নির্বাচন কেন্দ্রিক, এমন প্রশ্নগুলো আসছে, নাকি বিএনপির ভবিষ্যৎ এর সাথে জড়িত বলে অনেক হিসেব নিকেশ করে তাকে বিদেশে পাঠানো হবে কি হবে না, এছাড়াও অনেক প্রশ্ন আসছে। আপনি কি পুরো বিষয়টি নিয়ে একটু কথা বলবেন? না, দেখেন, এটা মানে বেগম খালেদা জিয়ার এটা নিয়ে বিএনপি জুয়া খেলছে বা কেউ মানে অন্য মতলব হাসিল করতেছে তার নির্বাচনী ফায়দা তোলা, এটা আমি মনে করি না। যাদের মানে ঘরে আসলে একটা বয়সী মানুষ যখন একটি শেষ সময় আসে, তখন অনেকগুলো কমপ্লেক্স যারা ফেস করে তারাই আসলে জানে যে এই পরিস্থিতিতে কোনো স্থির সিদ্ধান্ত আসা যায় না। আপনি এখন মনে করছেন যে ভালো, পর মুহূর্তে খারাপ, তার আবার ভালো, আবার খারাপ। এটা একটা শেষ সময়ের একটা এমন একটা ক্রুশিয়াল মোমেন্ট, এখানে রাজনীতি যুক্ত করা ঠিক না। আমি মানে অনেকের ব্যাখ্যা সোশ্যাল মিডিয়াতেও দেখলাম, কিন্তু এটা খুবই মানে দুর্ভাগ্যজনক। এইটা আমার ধারণা যে বিএনপি করছে না। পরিস্থিতি দেখেন, এই যে আপনি বললেন না, আমি একটু আগে দেখলাম যে ব্রেকিং নিউজ হচ্ছে 10টায় মেডিকেল বোর্ড, এখন কয়টা বাজে, 10:15, 10টায় কিন্তু অলরেডি এখন, তার মানে এখন চলছে, কিন্তু মেডিকেল বোর্ড বসছে, তাহলে বাতিল হলো। দেখেন, এখন যদি আবার মেডিকেল বোর্ড মনে করে যে না এখন তাহলে কিন্তু আবার সিদ্ধান্ত আসবে যে কালকে ভোরবেলায় যাবে, এই ফ্লাইট আবার লন্ডন যাবে, তাই না? তা আপনি এখন বললেন যে এই কিছুক্ষণ আগে বললেন এই কী বলে এয়ার অ্যাম্বুলেন্স আসবে না, এখন বলতেছে না আসবে। এক এক সময় এক এক রকম, এর পেছনের কি রাজনৈতিক উদ্দেশ্য আছে? আমরা রাজনৈতিক উদ্দেশ্য কেন, সে তো মানুষ, তো বেগম খালেদা জিয়া, তার শেষ তার যে অবস্থা বর্তমানে, সেটি নিয়ে রাজনীতির উপর কোনো প্রভাব পড়ছে কিনা? আপনি রাজনীতির মানে বিএনপি তো একটা, তাদের এত বড় একজন নেত্রী, এবং এরকম বাংলাদেশে তো দুইজনই নেত্রী ছিলেন, শেখ হাসিনা এবং খালেদা জিয়া। তো শেখ হাসিনা তো এটা একটা মানে কি বলে
গন কেস বলা যায় আপাতত। এখন বেগম খালেদা জিয়া, যার রাজনীতির ত্যাগ তিতিক্ষা একটা বিশাল একটা অধ্যায়, এবং বিএনপির রাজনীতি বেগম খালেদা জিয়াকে নিয়ে আবর্তিত। এখনও বেগম খালেদা জিয়ার নামে আসলে বিএনপি। তো সেই নেত্রীর এরকম একটা অবস্থা, দল তো রীতিমতো দিগ্ভ্রান্ত, তার নির্বাচনী প্রস্তুতিটা তারা নিতে পারছে না। তার মধ্যেও কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছে যে দলের যেই বিভিন্ন আসনগুলো 36টা আসন ডিক্লেয়ার করলো এই অবস্থার মধ্যে, এবং জোটের জন্য শরিকদের জন্য যে আসন বরাদ্দ, যোগদান, এই কাজগুলো প্রভাবটা যাতে করছে, খুব কিন্তু বেশি না পড়ে সেজন্য তারা চেষ্টা actively করছে। কাজ কিন্তু করে আমি যাচ্ছে। বলবো না যে মানে এটার মনে করেন এখন বিএনপি তার নির্বাচনের জন্য 40% এফোর্ট দিতে পারছে, কিন্তু 80% দিতে পারছে না, বা 90% দিতে পারছে না, কারণ বেগম খালেদা জিয়ার বিষয়টা আরেকটা ছোট্ট বিষয় একটু বিরতিতে চলতে যাবার আগে হচ্ছে। জানতে চাইবো, আমার প্রথম শিরোনামে বলছিলাম যে বুধবার তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করবেন সিইসি। আমরা নির্বাচনের তারিখ এখন পর্যন্ত জানি না, তফসিল ঘোষণা কবে হবে সেটি জানি না, রেকর্ড করা হবে। অনেকগুলো প্রশ্ন নির্বাচন কেন্দ্রিক সেখানে আসলে জমে আছে। কোন কোন প্রশ্নের উত্তর আপনি এই যে ভাষণ রেকর্ড করা হবে সেখান থেকে জানতে চাইবেন? না, 11 তারিখে সম্ভবত বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে। এটা তো মোটামুটি ডিক্লেয়ার, অনেকে এটা তো অগ্রগতি যে রেকর্ড করা হবে। ফলে নির্বাচন কেন্দ্রিক অনিশ্চয়তা আমি দেখি না। এটা দেখেন, সব নির্বাচনের আগেই, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমরা মনে করছিলাম যে এই যে স্যাংশন আসবে আসবে, হবে না হবে না হবে না হবে না করতে করতে কিন্তু হয়ে গেল। এখনও কিন্তু সেরকম একটা অবস্থা, এটাও যদিও তার রূপটা ভিন্ন, যে এখন কি হবে, ভারত কি হইতে দেবে, আওয়ামী লীগ কি এটা বাধা দেবে, কি হবে, আভ্যন্তরীণভাবে কেউ চাচ্ছে কেউ চাচ্ছে না, এরকম অবস্থা কিনা। বিএনপির দিকে একটা ইঙ্গিত আছে যে বিএনপি এখন আবার পিছিয়ে আসছে বেগম খালেদা জিয়ার কারণে, তারা এখন আর নির্বাচন চায় না। সেই ইঙ্গিতটাও কিন্তু জামাতের পক্ষ থেকে আমরা দেখলাম, বলা হচ্ছে। কিন্তু আমার ধারণা যে যখন কি জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনী তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার বৃহস্পতিবার, তখন আসলে সেই সংশয়ের মেঘ কেটে যাবে। আমরা নিশ্চিতভাবেই তো নির্বাচনের তারিখ পেতে যাচ্ছি, অবশ্যই। সেই প্রশ্নটাই সবথেকে বড় আর প্রশ্ন। কোনো বিকল্প নেই, এবং সম্ভাব্য তারিখ তো সবাই বলছে যে 12ই ফেব্রুয়ারি। জোট ভোট ও জরিপের রাজনীতি নিয়ে কথা বলছি, একজন দর্শক আছেন, তার প্রশ্নটি নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি সিরাজুল ইসলাম সাতক্ষীরা থেকে বলছি। প্রশ্নটি করবেন। জি, আমি অতিথিবৃন্দের কাছে মানে বিনয়ের সাথে প্রশ্নটা করছি যে আসলে ভোট আর জোট, মানে জোটটা নির্বাচনের আগে কেন জোট হবে? নির্বাচনের আগে জোট হলে রাজনৈতিক সংকট সহ তো আমরা আর কিছুই দেখি না। আমরা তো বিগত সময়ে জোট আর মহাজোট দেখেছি। জোটের মাধ্যমে নির্বাচনে যারা অংশগ্রহণ করে, একাধিক রাজনৈতিক দল তাদের নির্বাচনী আলাদা আলাদা নির্বাচনী ইশতেহার থাকে। এখন জোটের মাধ্যমে নির্বাচিত হলে কোন রাজনৈতিক ইশতেহার অনুসারে দেশ পরিচালনা করা হবে? তো এই যে কোন রাজনৈতিক ইশতেহার, অনেকগুলো জোট, অনেকগুলো দল, রাজনৈতিক দল গঠন করে জোট করে, এখন অনেকগুলো নির্বাচনী ইশতেহার দিয়ে তো দেশ চলে না। একটা নির্ধারিত নির্বাচনী ইশতেহার দিয়ে দেশ চলবে। এখন এটা জনগণের সাথে আসলে কেমন আচরণ হয়? আর রাজনৈতিক সংকট বলতে আমি এটাকে বোঝাচ্ছি, নির্বাচনের আগে ধার করা লাঠি নিয়ে যখন বড় দলগুলো মানে জয়লাভ করে, তখন ছোট দলগুলোকে আর গণনা করা হয় না। এমত অবস্থায় সরকার বিপথে চলার সম্ভাবনা বেশি থাকে। তাই এই ভোটের আগে জোট না করে আমার মনে হয় যে নির্বাচনে সবাই রাজনৈতিক দলগুলো আলাদা আলাদা ভাবে নির্বাচনে অংশ নেবে। নেওয়ার পরে তারপর একক কোনো রাজনৈতিক দল যদি নির্বাচিত হতে না পারে, তখন ছোট ছোট দলগুলো নিয়ে জোট করে জোটের সরকার তৈরি হবে। অসংখ্য তখন ধন্যবাদ। যদি জি, বড় জি, বড় সিরাজুল ইসলাম। দলগুলো যদি বিপথে চলে যায়, ছোট দলগুলো তখন তাদেরকে create করতে পারবে। থামানোর জন্য, তাদেরকে ওই বিপদ থেকে মানে সঠিক পথে নিয়ে আসার জন্য তারা কিন্তু ভেটো দিয়ে তাদেরকে শান্ত করতে পারে, জনগণের কল্যাণ আপনি সাধন থাকুন, করতে পারে। জি আপনি থাকুন। আমি হাসরাত কায়েম ভাই আপনার কাছ থেকে একটু প্রথমে জানতে চাই, মানে নির্বাচনের আগেই কেন জোট করতে হয়? তখন আসলে জনগণের কাছে কার ইশতেহারটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, কারটা আসলে তারা গ্রহণ করবে? না, যিনি আলোচনা করেছেন তিনি কিন্তু আসলে প্রশ্নটার উত্তর তার আলোচনার মধ্যে দিয়েছেন যে আমাদের দেশের যে নির্বাচনী ব্যবস্থা, এই ব্যবস্থার কারণেই আসলে নির্বাচনের আগে এক ধরনের নির্বাচনী জোট গড়ে ওঠে। এবং এটা আমাদের দেশে কেবলমাত্র বিষয়টা এরকম না, আমাদের যে নির্বাচনী ব্যবস্থা, মানে আপনার যেইভাবে পাস করা এবং পাস না করার ব্যাপারটা দাঁড়ায়, এইখানে যেহেতু ধরেন পিআর পদ্ধতিটা নাই, যেহেতু কেউ একটা ভোট বেশি পেলে আসলে সে নির্বাচিত হয়, সেরকম পরিস্থিতির কারণে সমস্ত রাজনৈতিক দলগুলো আসলে তাদের যারা যারা মনে করে সরকার গঠন করতে পারবে
সেরকম দলগুলিও আসলে ছোট দলগুলিকে আসলে তাদের সাথে টানার চেষ্টা করে, আবার দলগুলি নিজেরাও এরকম জোটগুলির সাথে আসলে যাওয়ার জন্য আগ্রহ কিন্তু ব্যক্ত করে। নির্বাচনের পর সেই ছোট দলগুলোকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না, তিনি যেটা বলছেন। সাধারণভাবে ওটা যেটা হয় যে আসলে তখন আমাদের দেশের যে নির্বাচনী এবং নির্বাচনী আইন এবং সাংবিধানিক জায়গায় এখন পর্যন্ত যেটা ছিল যে আপনি যে দলের হয়ে নির্বাচিত হবেন আপনি তো কেবলমাত্র সেই দলের যে পারপাস সেটাই সার্ভ করতে পারবেন, ওই দলের বিপক্ষে আপনি ভোট দিতে পারবেন না, এই দলের বাইরে আপনি যাইতে পারবেন না। তার মানে হচ্ছে যে আপনি দৃশ্যত অন্য একটা দল, কিন্তু কার্যত হচ্ছে যাদের হয়ে আপনি মনোনীত হয়ে নির্বাচিত হয়েছেন আপনি মতো তাদের করেই। আসলে মনোনীত এবং তাদের কথা অনুযায়ী কিংবা তাদের নীতি অনুযায়ী আপনি চলতে বাধ্য। এর একটা প্যারাডক্স তো আছে এখানে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি ফিরোজ ভাই, যেটি বলছিলাম জরিপের রাজনীতি, আজকে প্রথম আলোর একটি জরিপ নিয়ে একটু কথা বলতে চাই। সেই জরিপে অন্তর্বর্তীকালীন সরকারের গত 15 মাসের বা বিগত সময় থেকে যা যা কার্যক্রম হয়েছে সেগুলো নিয়ে এক ধরনের জরিপ করা হয়েছে, যেটি কিনা সামাজিক এবং রাজনৈতিক বিষয়ের জরিপ বলা হচ্ছে। এবং এখানে নানান বিষয় উঠেছে। বিশেষ করে কত পার্সেন্ট মানুষ আসলে সন্তুষ্ট হলো এই সরকারের কাজে, কত পার্সেন্ট মানুষ অসন্তুষ্ট হলো, সেই বিষয়টি এসে একটা বড় অংশ যেমন সন্তুষ্ট আছে, আবার তেমনি একটা বড় অংশ অসন্তুষ্ট আছে। আমি যদি একদম নির্দিষ্ট করে 2-3টা অংশ বলতে চাই, যেমন মতামত প্রকাশের যে স্বাধীনতা নিশ্চিত করা, সেটাতে 65% লোক তারা সন্তুষ্ট, তারা মনে করছে এই সরকার সফল। ধর্মীয় শান্তি সম্প্রীতির পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে 63% সফলতা দেখছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ঘটা নির্যাতন নিপীড়নের বিচারের ক্ষেত্রে 51% সফলতা দেখছেন। আবার যদি একেবারে নিচের থেকে আসি, কর্মসংস্থানের সুযোগ তৈরির ক্ষেত্রে অসন্তুষ্টি অনেক বেশি, ব্যর্থতা 75% মানুষ তারা দেখতে পাচ্ছে। দুর্নীতি দমন করতে পারেনি, এই ব্যর্থতা 75% মানুষ দেখতে পাচ্ছে। আর বিগত আওয়ামী লীগ সরকারের সময় পাচার হওয়া টাকা বিদেশ থেকে ফেরত আনা 59% মানুষ তারা এই ব্যর্থতা দেখতে পাচ্ছে। এই জরিপটি কতটা গুরুত্বপূর্ণ সেটি নিয়ে যদি একটু জানতে চাই। গুরুত্বপূর্ণ, কিন্তু এটা এটা বেদনার বিষয় একটা, যে এটা তো এই সরকারের উপরে এই জরিপটা চালানোটা ঠিক হয়নি, বা এই পরিস্থিতিটার মধ্যেই পড়া উচিত হয়নি। আজকে ব্রিগেডিয়ার সাখাওয়াত বলছেন যে আমাদেরকে জনগণ সেই ম্যান্ডেট দেয়নি যে কতদিন মানে আমাদেরকে নির্বাচন দিতে হবে। এর অর্থটা হলো এই যে আমরা অনেক সময় আমরা থাকতে পারি, এই যে অনেক সময় থাকতে পারলেই আপনি কাউন্ট হবেন সরকার হিসাবে। আপনি অন্তর্বর্তী সরকার, আপনি বলেন যে আমি মূলত নির্বাচন দেব, আর যেহেতু এর মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ সংস্কার এবং বিচার, এটা চলমান, এই কাজটা আমি শুরু করে দেবো। আপনার কি মনে আছে একজন উপদেষ্টা বলেছিলেন যে এই সরকারের সবকিছু করার ম্যান্ডেট আছে? ম্যান্ডেট আছে, সরকার না, এটা শফিকুল আলম বলছিলেন, প্রেস সেক্রেটারি। তো এটা বলি, কিন্তু তারা গর্তে পড়ছে। আজকে এই সরকারের উপর জরিপ হবে কেন? এই সরকারের উপর জরিপ করলে তো কোনো জরিপে এই সরকার ভালো হবে না, কারণ এই সরকার তো কোনো নির্বাচিত বা কোনো একটা নীতি নির্ধারণীমূলক কোনো বিষয় নেই। এটা তো ঠেক না দিয়া দেখেন, যে টাকা পাচার হচ্ছে, আচ্ছা আর পাচার হবে না, দুর্নীতি হচ্ছিল, দুর্নীতি হবে না। কিন্তু হয়েছে কি, লম্বা সময় থাকতে যে দুর্নীতি আরও বেশি হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হয়েছে, এবং অর্থনৈতিক সংকটটা বাড়ছে, এবং বেকারত্ব আরও বাড়ছে। দেখেন আমি যে পয়েন্টগুলি বললাম, ওই পয়েন্টই সবচেয়ে খারাপ অবস্থা, তাই না? তাহলে এই জন্যই আমি প্রথম থেকেই বলছিলাম যে অন্তর্বর্তী হোক, তত্ত্বাবধায়ক হোক, এইগুলি বেশি দিন থাকা উচিত না। থাকলে হয় কি, এই সরকারের যারা এই যে ব্রিগেডিয়ার সাখাওয়াতের মতন লোকগুলি, ওনারা তো আসলে এই যে ধরেন আজকে আমার মতনই এই টকশোতে আসার পাবলিক ওনারা, তাই না? অথবা ওনারা বিশ্লেষণ করবে, গবেষণা করবেন, কিন্তু দেশটা যত আপনার খারাপই লাগুক না কেন, রাজনৈতিক দলগুলো হবে, রাজনৈতিক সরকারের উপর জরিপটা হবে। এই যে জরিপের আওতায় আসলো, তার প্রধানটাকে, এই সরকারের প্রধান হচ্ছে একজন অত্যন্ত নোবেল বিজয়ী, এবং তার এটাকে অর্থনীতি, তাই না, অর্থনীতিবিদ। তাহলে দেখেন অর্থনৈতিক অবস্থা খারাপ, বেকারত্বের অবস্থা খারাপ, আইন শৃঙ্খলা খারাপ, তাহলে কি হলো? তাহলে এই সূচকটা যে খারাপ হয়ে গেল, আপনি এইটা নিয়ে একটা সিল আপনার প্রথম আলো আপনার পিঠের মধ্যে বসায় দিল। আপনি এখন তো নির্বাচনে হবে, তারপর আপনার রেকর্ডে থেকে গেল কিন্তু যে এই সরকার ফেইল্ড সরকার। একদম। আমি একটু হাসনাত কায়ুম ভাই, বিজয়ের মাস কিন্তু অত্যন্ত দুঃখজনক দুটি ঘটনার কথা উল্লেখ করতে চাই। রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যা করা হয়েছে, গত দিনের ঘটনা। আর রাজবাড়িতে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত যে কবরস্থান, সেখানকার কবরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা একটা মন্তব্য করেছেন যে আইন শৃঙ্খলা ভালো করে ফেলার ম্যাজিক সরকারের হাতে নেই, কিন্তু এই সরকার তো সেই প্রতিশ্রুতিটিও দিয়েছে যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন আমরা করতে যাচ্ছি।
আমরা আসলে কোন বার্তা পাচ্ছি, কোনটাকে গ্রহণ করব? না, ওটা তো সময়ের পরিক্রমায় দেখা যাচ্ছে যে যখন তারা বলতেছিল যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন করবে, সময় যত আসলে ঘনিয়ে আসছে, যেটা আসলে আমার সহ-আলোচক বললেন যে এরা ক্রমাগত, আপনি যে জরিপের কথা বলেন, এরা তো ক্রমাগত আসলে তাদের জায়গা থেকে তাদের যে অদক্ষতা বলেন, অযোগ্যতা বলেন, এগুলি আসলে মানুষের সামনে আসছে এবং মানুষ এগুলি নিয়ে ক্ষুব্ধ হচ্ছে। আইন শৃঙ্খলার জন্য আসলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে নিজেকে সেলফ ডিফেন্সটা যেভাবে নিলেন, এটাকে আমার লজিক্যাল মনে হয় না। কারণ এটা ঠিক যে আপনি আইন শৃঙ্খলার ঠিক করার কোনো ম্যাজিক নাই, কিন্তু এটাও সত্য যে আইন শৃঙ্খলা ঠিক করবেন বলেই কিন্তু আপনি এই দায়িত্বে আসছেন, এবং এই সরকারটা আইন শৃঙ্খলা ঠিক করতে পারার জন্য যে মরালটা লাগে, যে সাপোর্টটা লাগে, সমস্ত রাজনৈতিক দল এবং জনগণ কিন্তু তাদের উপর এই সাপোর্টটা দিতে চেয়েছিল এবং দিয়েছে। একটা বিরাট সময় জুড়ে তাদেরকে সাপোর্ট করেছে, কিন্তু তাদের অদক্ষতার কারণে আইন শৃঙ্খলাকে রক্ষা করার বদলে আইন শৃঙ্খলাকে যারা আসলে ক্ষতিগ্রস্ত করেছে, অনেক সময় মানুষের ধারণা হয়েছে যে এই সরকার তাদেরকে মদদ দিচ্ছে যারা আইন শৃঙ্খলাকে ক্ষতিগ্রস্ত করে। এখন আপনি যদি আইন শৃঙ্খলা যারা ভাঙে তাদেরকে আসলে মদদ দেন এবং দিয়ে তারপরে বলেন যে আসলে এটা ঠিক করার তো কোনো ম্যাজিক নাই, তাহলে জিনিসটা এরকম মনে করার কোনো কারণ নাই যে মানুষ আপনি কোথায় কোথায় নীরব থাকছেন, কোনটাকে প্রশ্রয় দিচ্ছেন এবং কোথায় আপনি আসলে দমন করতে গেছেন, এটা তো দেখতে পাইতো মানুষ। আপনি তো শ্রমিকদেরকে রাস্তায় নামতে দেন নাই, আপনারা তো কোনো কোনো বাড়ি ভাঙার সময় আপনি নিশ্চুপ থাকছেন। এই যে দ্বিচারিতা, এটা তো আসলে ইতিহাসে থাকবে। আর এটা এরকম সময় না যে সময় কোনো রেকর্ড থাকে না, এবং প্রতিটা জিনিস মানে সবচাইতে বেশি পরিমাণে রেকর্ডেড হয়। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে সরকার যে সমস্ত কথা বলতেছে, এগুলি হচ্ছে একদম গতানুগতিক। রাজনৈতিক সরকাররা যখন ক্ষমতায় থাকে এবং তারা যেভাবে কথা বলে, এরা এগুলি কথা শেখার চেষ্টা করতেছে। এটা খুব দুর্ভাগ্যজনক আমাদের জন্য। দীপু ভাই, একটু রাজনীতির বিষয় নিয়ে একটু কথা বলি। আমরা হঠাৎ করেই একটু রাজনীতিতে ভিন্ন সুর দেখতে পাচ্ছি, একটু দোষারোপের রাজনীতি, একটু তিক্ত কথাবার্তার রাজনীতি। সেখানে আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও কথা বলেছেন, জনাব তারেক রহমান। তিনি হঠাৎ করেই বললেন যে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জামাতে ইসলামী কী কী করেছিল তা মনে রাখার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। কেউ কেউ বলে যে একবার দেখুন না এদের, মানে জামাতের কথা উল্লেখ করেছেন, তাদের তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। তারা লাখ লাখ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথাটি আমাদের মনে রাখতে হবে। প্রেক্ষাপটটা আসলে কি দেখতে পাচ্ছেন? আমরা তো অন্যান্য দল থেকে সবসময় বিএনপির দিকে তীর ধনুক আসতে দেখেছি, এবার জনাব তারেক রহমান নিজেই আসলে জামাতকে নিয়ে এই ধরনের মন্তব্য করলেন। এটা আর বাড়বে, আরও সামনে নির্বাচনটা আরও যখন কি পূর্ণমাত্রায় শুরু হবে, এটা বাড়বে। এবং এটা সম্ভবত আমার যেটা ধারণা যে নির্বাচনের পর সরকার গঠন, এই ধারাটা থাকবে। আমরা ভাবছিলাম মাঝখানে যে বোধহয় স্বাধীনতার পক্ষে বিপক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষের এই শক্তির এই যে বিভাজনটা, যেটা আওয়ামী লীগ তৈরি করছে, সেটা আর থাকবে না। আওয়ামী লীগ তৈরি করছে একটা ক্ষীণ রাজনৈতিক স্বার্থে, আর এখন হচ্ছে একটা রিয়েল একটা ফাইট, যেখানে আওয়ামী লীগ আর নেই, কিন্তু এই ঝান্ডাটা অন্য পক্ষকে এখন তুলতে হচ্ছে। এই কারণে যে যেই রিয়ালাইজেশনটা দরকার ছিল মানে জামাতে ইসলামীর, আমি কিন্তু সেটা দেখলাম না। বরং আমি দেখছি যে সাম্প্রতিক সময়ে এসে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং শেখ মুজিবুর রহমান সম্পর্কে উদ্দেশ্য করে যে সমস্ত উক্তি বাক্য মানে ব্যবহার করছে, তাতে মনে হচ্ছে যেন স্বাধীনতা মুক্তিযুদ্ধটাই একটা খারাপ জিনিস, এবং ওইটাকে বাদ দিয়ে আমরা ওই যে শুরু করব হচ্ছে এই 24-এর এই যে অভ্যুত্থান, এটাও তো ধারাবাহিকতার আছে। 69-এর গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, স্বৈরশাসন বিরোধী আন্দোলন, তারই প্রেক্ষাপট। এটা তো এই না যে এটা মানে কোনো একটা ইতিহাসকে মুছে দেয়া বা উল্টে ফেলা, সেই চেষ্টাটা কিন্তু অব্যাহতভাবে হয়েছে বলে শেষ পর্যন্ত তারেক রহমানকে এই সত্যি উপলব্ধি করতে হয়েছে যে এই শক্তিকে মোকাবেলা করা দরকার। আপনি এবং কেন দরকার হচ্ছে, বিএনপিকে বলা হচ্ছে এটা ফ্যাসিস্টের আর একটা শক্তি, অর্থাৎ আওয়ামী লীগ যা তাই। তাহলে 15 বছর ধরে যেই দলটা নির্যাতন নিপীড়নের শিকার হলো, আপনি আজকে, এবং তাদেরই তো আপনি জোট সঙ্গী ছিলেন, আজকে তাদেরকেই বলতেছেন তারা ফ্যাসিস্ট। তো তারেক রহমান বলছে না যে জোট সরকারের যেই সরকারে জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিলেন, হ্যাঁ, তো তারা শেষ পর্যন্ত ছিলেন, যদিও তারা এখন প্রয়াত,
যুদ্ধাপরাধের দায়ে তারা ফাঁসি হয়েছে, কিন্তু তারা তো শেষ পর্যন্ত ছিলেন, একবারও তো তারা রিভোল্ট করে বলেননি যে না বিএনপি হচ্ছে দুর্নীতিবাজ সরকার, আমরা এখানে থাকবো না, আমরা যেহেতু সৎ মানুষের শাসন চাই। আপনার সুবিধা অনুযায়ী আপনি যদি কথা বলতে থাকেন এবং দীর্ঘদিনের মিত্র শক্তিকে যদি আপনি ফ্যাসিস্ট বলার চেষ্টা করেন, আকারে ইঙ্গিতে বলেন যে তারা নির্বাচন পিছায় দিচ্ছে, তারা ষড়যন্ত্র করতেছে, তারা ভারতের সাথে সমঝোতা করছে এবং তাদের কারণে জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না, তারা ৭২-এর এই ফ্যাসিস্ট সংবিধানটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করতেছে, তাহলে বিএনপি বসে থাকবে কেন? বিএনপিকে কথা বলতে হবে, আর কথা বলতে গেলেই জামাতের বিরুদ্ধে ওই একটাই বিষয়, স্বাধীনতা মুক্তিযুদ্ধ। জনাব হাসনাত কারিম ভাই, আপনার কাছে আসি। এনসিপি পক্ষ থেকে বলা হয়েছে যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে জামাত পুরনো সহিংস এবং আধিপত্যবাদী রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। এটি দেশের জন্য অশুভ সংকেত, আপনি কি মনে করেন? এইটা তো হচ্ছে, আমার কাছে মনে হয় যে এটা নিয়ে আলোচনা করার কিছু নাই। সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে যে এত বড় একটা স্কোপ ক্রিয়েট হয়েছিল, যে আমাদের যেটা বলতেছিলেন এমনিতে অফলাইনে, যে বাংলাদেশ নতুন করে আসলে একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি চালু করতে পারত, এবং আমরা এটা আশা করতেছিলাম যে ঐকমত্য কমিশনে যখন আমরা বসছিলাম পাশাপাশি অনেক রাজনৈতিক দল, আমাদের এটা মনে হচ্ছিল, বিশ্বাস করতে আসলে ভালো লাগতেছিল যে আমাদের কিছু চেঞ্জ হচ্ছে। কিন্তু আমরা ডাকসু নির্বাচনের পরে যখন আসলে জামাত একটা বড় রকমের বিজয়ের মধ্যে দিয়ে আসলো, তারপর থেকে আমরা দেখলাম যে তাদের ওইখানকার আচরণ এবং তাদের রাজনৈতিক আচরণ একদম ধরেন একটা অবিশ্বাস্য রকমের চেঞ্জ হলো। তারা ওই ঐকমত্য কমিশনে একটা ড্রাফট জমা দিল, একটা ড্রাফট ল, সে লয়ের যে ড্রাফট করলো তারা, সেইখানে ধরেন জুলাই ঐকমত্য কমিশনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে সেডিশনের চার্জে তাদের বিচার করা যাবে, মানে মৃত্যুদণ্ড দেওয়া যাবে, এরকম ফ্যাসিস্ট সমস্ত আইন কানুনের প্রস্তাব করা শুরু করলো। এবং তারা এরকম অবস্থান নিল যে আসলে এই পুরো ঐক্যটাকে তারা ভেঙে দিল, রাতারাতি তারা আসলে রাজপথে চলে গেল, এরকম জায়গাগুলি হলো। আমার কাছে তখন এটা মনে হয়েছিল যে এরকম একটা ফ্যাসিস্ট ল আসলে ড্রাফট করার কথা এরকম সময় কখন মাথায় আসে। তা আমি এটা অনেক চিন্তা করে দেখছি যে একটা দল যখন আসলে তার নিজের ক্ষমতার জন্যে, নিজেকে ক্ষমতাসীন রাখার জন্যে যখন সে গণহত্যা পর্যন্ত যাওয়াটাকে তার মনস্তত্ত্বের মধ্যে রাখে, তখন আসলে তার কাছ থেকে আসলে গণতন্ত্রকে মুক্ত করা খুব কঠিন। জামাতে ইসলামী ধরেন ৭১ হয়তো গণহত্যা করছিল, কিন্তু আজকে পর্যন্ত সে গণহত্যাকে সে মহিমান্বিতই করতে চায়, প্রকাশ্যে হয়তো মহিমান্বিত করে না, কিন্তু তার যে সে যে মনে করে যে তার রাজনৈতিক লাইনের মধ্যে একটা ছিল ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে, এরকম কথা বলতে চায় তারা, এটার ভেতর দিয়ে তারা ওই মনস্তত্ত্বটাই ধারণ করে যে প্রয়োজনে তার সঠিকতাকে প্রমাণ করার জন্য আপনাকে সে দমন করতে পারবে, খুন করতে পারবে, এবং আপ টু দ্য মাস কিলিং সে যাইতে পারবে, জেনোসাইডে যাইতে পারবে, এবং এটা জাস্টিফাইড মনে করে সে। এই মনস্তত্ত্ব দিয়ে আসলে গণতন্ত্র হয় না। অসংখ্য ধন্যবাদ দীপু ভাই। শেষ অংশে আছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে একটি দল শুধু ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণার পরিকল্পনা করছে। অন্যদিকে জামাতের আমির দাবি করেছেন যে তারা ধর্মকে ব্যবহার করে না, ধর্ম তাদের কাজেরই একটা অংশ। যারা নির্বাচনের সময় এলে তসবি নিয়ে ঘোরে তারাই ধর্ম নিয়ে ব্যবসা করে। ধর্ম নিয়ে কি আসলে ব্যবসা করা যায়? আর ধর্মের যে ট্যাবলেটের কথা বলা হচ্ছে সেটা কি জনগণ গিলবে? না, গিলবে না, কিন্তু আমাদের যেই সাধারণ মানুষ তারা তো একটু বিভ্রান্ত হয়। আমাদের ধর্মভীরু মানুষ, তাদেরকে এক ধরনের সুড়সুড়ি দেয়া, এই পুরনো রাজনীতি এটা, এবং এটা সাম্প্রতিক সময় বেশ বেড়েছে। আপনি দেখেন যে তারা যে বিভিন্ন আন্দোলনটা করছে, এই আন্দোলনটা কার বিরুদ্ধে? আন্দোলনটা তো আসলে সরকারের বিরুদ্ধে না, এটা বিএনপির বিরুদ্ধে পরিষ্কারভাবে আমি বলি। কেন? তারা তাদের পয়েন্টে আন্দোলন করছে। আচ্ছা, বিএনপিরও তো অনেক পয়েন্ট আছে, তারাও যদি আন্দোলন করে তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াবে? কিন্তু তারা কিন্তু একবারও চিন্তা করলো না যে এই সরকার জামাতের, এই সরকার বিএনপির, এই সরকার জনগণের, এই সরকার গণ অভ্যুত্থানের। তাহলে গণ অভ্যুত্থান, জনগণ, বিএনপি এবং জামাত সব মিলায় যদি এটার যদি সৌজন্যবোধ থাকতো, তাহলে কিন্তু রাস্তায় নেমে তারা তাদের পয়েন্টে আন্দোলন করতো না। এখন দেখেন, এবং আজকে তারা যে কয়েকটা বিভাগীয় সমাবেশ করলো, সেই সমাবেশগুলোতে কি বলতেছে? কেউ বলতেছে ইসলামী বাংলাদেশ হবে, কেউ বলতেছে যে ধর্মের ভিত্তিতে সব কিছু আইন কানুন চেঞ্জ করতে হবে। আপনি শুধু জামাত খুব কৌশলে এদিক সেদিকগুলি কথা বলতেছে, তার পরেরগুলি যে দলগুলো আছে এর ভিতরে, এগুলো তো চরম ফ্যানাটিক,
এবং চরম উগ্রপন্থা, এবং এদের নেতৃত্বে সারা দেশে ওই তৌহিদি জনতার যেই মবগুলি হয়েছে সেইগুলি তারা কিন্তু প্রমোট করছে। তো তাদেরকে নিয়ে এক কাতারে যখন করছে, এই জোট যদি ক্ষমতায় যায় বা জামাত যদি ক্ষমতায় যায়, তাহলে এদের কথা শুনতে হবে। তাহলে এদের কথা শুনলে আমরা যে চিত্রটা পাবো সেটা কি পাবো? এটা তো ভয়াল চিত্র পাবো। একদম। জি, অসংখ্য ধন্যবাদ জনাব হাসনাত খান, অসংখ্য ধন্যবাদ জনাব মুস্তাফা ফিরোজ আমাদের আয়োজনে যুক্ত হবার জন্য। দর্শক, স্বাধীন সংলাপের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। শুভরাত্রি।